হেড কোচ নিয়োগ দেওয়া হবে এবং তার অনুযায়ী বাকি কোচিং স্টাফ, গোলরক্ষক কোচ সেগুলো নিয়োগ দেওয়া হবে। কিন্তু হেড কোচের এখন পর্যন্ত খবর নেই। এদিকে হাসানুল মামুন তিনি এখনো দল গড়ছেন, এদিকে গোলকিপার কোচ নিয়োগ হয়ে গেল। প্রক্রিয়াটা বাফুফে আসলে সিদ্ধান্তহীনতায় ছিল যে ক্রিস কোলম্যানকে নেবে কি নেবে না, সেটাও হতে পারে। কারণ এর আগে আমরা হতে পারে। দেখেছি যে বিশেষ কমিটির যারা ছিল তারা সবসময় এর আগে যখন শর্ট লিস্ট তারা করছিল, তারা এই কথাটাই কিন্তু বারবার বলে এসেছে যে এশিয়ান যোগ্যতা, এছাড়াও বয়সের একটা যে দিকগুলো দিয়েছিল, যে দিকগুলো নিয়ে আসলে ক্রিস কোলম্যান প্লেয়ার বাছাই করেছেন রিয়াল মাদ্রিদ দল থেকে। তো সেখানে ক্রিস কোলম্যান বাংলাদেশে এসে তিনি যদি দেখেন যে আসলে এমন একটা লিগে খেলা হচ্ছে যেখানে কর্নার নিতে গেলে পানি থেকে কর্নার নিতে হচ্ছে। আমার সাথে আছেন আজকে আমার দুই সহকর্মী। প্রথমে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। মুশফিক, ওয়েলকাম টু স্টার প্লাস স্টুডিও। থ্যাংক ইউ। এবং আছেন সহকর্মী ইয়াসির আরাফাত সবুজ, ওয়েলকাম। আপনারা কেমন আছেন? দুজনেই ভালো আছি, অনেক ভালো। তোমার সাথে কিন্তু খুব পেরেশানিতে আছি আমরা। হ্যাঁ, আমাদের প্রায় 1 মাসের একটা সময়, যেই সময়ে অলমোস্ট 300 সিভি জমা পড়েছে আমাদের কোচ সিলেকশনের যেই ব্যাপারটা রয়েছে সেখানে, এবং এর মধ্যে 2 সপ্তাহ ধরে কোচ নির্বাচনের প্রক্রিয়া চলছে এবং আপনারা দুজনেই আসলে পুরোটা সময় এই প্রক্রিয়ার নিউজগুলো কভার করেছেন এবং ছিলেন, এবং আগামীকাল সেই প্রতীক্ষিত দিনটি আসলে হওয়ার কথা। আসলেই কি আগামীকাল সেই প্রতীক্ষিত দিনটি হতে যাচ্ছে? কি মনে হচ্ছে মুশফিক? যতদূর খবর পেয়েছি এখন পর্যন্ত, যতটুকু জানতে পেরেছি, তাতে কালকে নামটা আসার সম্ভাবনা অনেক বেশি। এই জন্য বলছি যে সবশেষ যেটা আপডেট আপনার বুলেটিনেই ছিল যে মাননীয় মন্ত্রী একটা পজিটিভ টাচ দিয়েছেন, এবং সেই টাচটা যদি সঠিক হয়ে থাকে, যেহেতু মন্ত্রী বলেছেন তার মানে এটা সঠিক, এবং সেক্ষেত্রে আগামীকালই সেই নামটা আমরা আসলে জানতে পাবো। সবুজ, মুশফিক ভাই বললেন যে আগামীকাল আসলে সেই নামটা আসার একটা সম্ভাবনা রয়েছে এবং সম্ভাবনাটা বেশ ভালো। তো আমরা বেশ কয়েকদিন ধরে শুনছি ক্রিস কোলম্যানের নাম, এবং গতকাল হঠাৎ করে আমরা স্টর্কের নাম শুনেছি। তো আপনার আসলে কি মনে হচ্ছে আগামীকাল আমরা কার নামটা ফাইনালি পেতে যাচ্ছি? আসলে সব দিক বিবেচনা করলে ক্রিস কোলম্যানই কিন্তু সব থেকে বেশি এগিয়ে থাকে যোগ্যতা বা সব কিছুর বিচারেই। কিন্তু তার ওই যে সমস্যা একটাই, তার যে আর্থিক যে ব্যাপারগুলো সেগুলো আসলে বাফুফে নিতে পারবে কিনা, বহন করতে পারবে কিনা, প্রশ্নটা এখানে এসে যাচ্ছে। আর তাছাড়াও কিন্তু ব্যান স্টর্কও কিন্তু কোচ হিসেবে খারাপ না, তিনিও বেশ অভিজ্ঞতা সম্পন্ন কোচ। তার বয়সটাও বেশ 63 বছর বয়সের দিক থেকেও তিনি এগিয়ে। তিনি হাঙ্গেরিকে কোয়ালিফাই করিয়েছেন, এটাও একটা মানে ক্রিস কোলম্যান তিনি আসলে অনেক ভালো ভালো প্লেয়ার পেয়েছিলেন, গ্যারেথ বেলদের মতো প্লেয়ারকে পেয়েছিলেন। সেক্ষেত্রে কিন্তু ব্যান স্ট্রোক এরকম কাউকে পাননি। তিনি একটা সাদামাটা একটা দল নিয়েই কিন্তু হাঙ্গেরিকে কোয়ালিফাই করিয়েছিলেন। তো সেই দিক বিবেচনা করলে ক্রিস কোলম্যানের থেকে ব্যান স্ট্রোকের বেতনের দিকটাও হয়তো কিছুটা কম, সেই হিসাব করে হয়তো বাফুফে আবারও ব্যান স্ট্রোকের সাথে যোগাযোগ করেছে। মুশফিক, আমরা আপনারই প্রতিবেদনে দেখছিলাম আপনার বাফুফের আসলে ক্রিস কোলম্যানের মতো কোচ অথবা 55 বছর ধরে আসলে কোচ নিয়োগের জন্য কোনো ফান্ড আসলে হয়নি। তো বিষয়টা হচ্ছে যে আপনি নিশ্চয়ই জানেন অন্যান্য দেশের ফুটবল যেভাবে চলে, যে ফেডারেশন কখনোই সরকারের সাপোর্ট নেয় না, তারা নিজেদের অর্জন করে নিজেদের ফাইন্যান্স নিজেরাই কালেক্ট করে থাকে। ফিফা এফসি থেকে কিছু সহযোগিতা আসে, তার বাইরে কিন্তু স্পন্সরটাই মেন ফ্যাক্ট। কিন্তু আমাদের দেশে সেই কালচারটা এখনও তৈরি হয়ে ওঠেনি, কারণ তার পেছনে অনেক কারণ রয়েছে। তার মধ্যে একটা বিষয় যদি আপনি ধরুন যে আজকে কোলম্যানের মতো একজন কোচকে নিতে চায় বাংলাদেশ বা XYZ যাকেই নিতে চায়, তার জন্য যে টাকার অঙ্কটা গুনতে হবে, সেই টাকাটা দেওয়ার সামর্থ্য বাফুফের এখনও তৈরি হয়নি। তার মানে সেই পরিমাণ পৃষ্ঠপোষক বাফুফের নেই। এখন যদি আপনি তাকে নিতে চান, নেওয়ার জন্য কি করতে হচ্ছে? আপনাকে দ্বারস্থ হতে হচ্ছে সরকারের। এখন একটা বড় প্রশ্ন এসে দাঁড়াচ্ছে, কেন এতদিন লাগছে এই প্রক্রিয়াটা শেষ করতে? এটা তো আরও আগে শেষ হওয়ার কথা ছিল, এতদিন লাগার কথা নয়। এর আগে আমরা যখন দেখছি হাভিয়ার কাবরেরা বা তার আগেরও কোচ যখন নিয়োগ হয়েছে বিদেশি কোচ নিয়োগ হয়েছে, সেই প্রক্রিয়া কিন্তু এত সময় লাগেনি। কেন লাগেনি? তার কারণ হচ্ছে তখন বাফুফে রিলেটেড 2-1 মানুষের 2-1 এজেন্টের সাথে যোগাযোগ ছিল, তারা দুটো একটা সিভি দিয়েছে, তাদের মধ্যে থেকে একটা পছন্দ করে নিয়ে নিয়েছেন। বাট এবার প্রেক্ষাপটটা একেবারে ভিন্ন। সেখানে 270-এর বেশি সিভি পড়েছে, সেগুলোর বাছাই প্রক্রিয়া হয়েছে, একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে 22 জনে এসে দাঁড়িয়েছে, সেখান থেকে আরেকটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে এসে এখন 3 জন বা 5 জনে দাঁড়িয়েছে। এখন আপনি সেরা কোচদের সিভি পেয়েছেন, তো সেরা কোচদের নিতে হলে সেরা টাকাটাই গুনতে হবে, অনেক মোটা অঙ্কের টাকা, সেটা দেওয়ার সামর্থ্য আপনার নেই, কিন্তু আপনি দ্বারস্থ হচ্ছেন সরকারের। আচ্ছা, সরকারের দ্বারস্থ হলেন, আমি যেটা বলছিলাম যে বাফুফে এখন একটা মজার বা মধুর সংকটে পড়েছে। একবার ভাবছে আমরা সরকারের থেকে টাকা নিয়ে এই কোচটাকে নিয়ে নিই, আবার ভাবছে
বাংলাদেশের পলিটিক্যাল যে কালচার, সেখানে গিয়ে 6 মাস পরে যদি এই টাকাটা ঠিকমতো বরাদ্দ না আসে, তখন কি হবে? এই টাকা কে দেবে? ফুটবল ফেডারেশন কোথায় পাবে? এমন একটা সংকটের ভাবনা কিন্তু বাফুফের মাথায় খেলে যাচ্ছে, এবং সেই জন্যই এই প্রক্রিয়াটা সারতেও সময় লাগছে। সে কারণে মন্ত্রী মহোদয়ের সঙ্গে তাদের একটা বৈঠক হবার কথা বাফুফের কর্তাদের, বিশেষ করে প্রেসিডেন্ট তাবিদ আওয়ালের, এবং এই বৈঠকটার আজ হবার কথা ছিল। মন্ত্রী মহোদয় আজকে বিশেষ রাষ্ট্রীয় কাজে ঢাকার বাইরে চলে যান, যার জন্য হয় নাই। তবে আমরা যতটুকু জেনেছি ওভার টেলিফোন একটা আলোচনা হয়েছে, এবং আগামীকাল সকালে ফাইনাল একটা আলোচনার টেবিলে তারা বসতে পারেন। সেখানে বসলে হয়তো এটার একটা সুরাহা চলে আসবে, এবং সেটা যদি হয় তবে আমার পরামর্শ হচ্ছে বাফুফের প্রতি বলার থাকবে যে অবশ্যই পাকাপোক্ত একটা কাগজে কলমে একটা চুক্তি থাকা উচিত, কারণ 6 মাস পর কি হবে এটা থেমে না যায়, এবং সেই দায়টা বাফুফের কাঁধে এসে না পড়ে। এখানে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে এই জন্য যে ফিফার নিয়ম অনুযায়ী আপনি কোচ নিয়োগ দিলেন, তারপরে যদি তার বেতন আপনি ঠিকঠাক মতো দিতে না পারেন, বনিবনা না হয়, তাকে আপনার ছেড়ে দিতে হয়, বা ফিফাতে যদি কমপ্লেন করে কোচ, তাহলে কিন্তু আপনাকে তখন তার চুক্তির টাকাও দিতে হবে, আবার সাথে জরিমানাটাও গুনতে হবে। তো এতগুলো দায়িত্ব যখন, এতগুলো রিস্ক যখন আপনি নেবেন, তখন অবশ্যই কাগজে কলমে থাকা উচিত। জি, সবুজ, মুশফিকের থেকে আপনি শুনছিলেন, এবং এই প্রক্রিয়ার মধ্যে কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে? আমাদের খেলোয়াড়রা হচ্ছে, কিন্তু সামনে তাদের সাফ আছে এবং ফিফা উইন্ডো আছে। তো এই ম্যাচগুলোর জন্য বা তাদের প্রস্তুতির জন্য আসলে যতদিন না কোচ নিয়োগ হচ্ছে, সময়টা কমে যাচ্ছে, এবং কোচের সাথে প্লেয়ারদের যে বন্ডিং এর বিষয়টা, সেটার জন্য তারা কম সময় পাচ্ছেন। সেটাই বলছিলাম, কারণ সান মেরিনোর বিপক্ষে ম্যাচের হিসাব করলে আর 20 দিনের মতো আছে, আগামী মাসের 5 তারিখেই ম্যাচ। তো তিনি এসে আসলে কাদেরকে নেবেন, ইতোমধ্যে যদিও প্লেয়ার সিলেকশন শুরু হয়ে গেছে, কিন্তু একটা নতুন কোচ এসে যদি ঠিকঠাকভাবে যদি তিনি আসলে প্লেয়ারদের সাথে কথা বলতে না পারেন, প্লেয়ারদের সাথে যদি বনিবনাটা না হয়, তাহলে আসলে তিনি কিভাবে প্রস্তুতিটা নেবেন, বা তিনি সামনে তার সাফের মতো একটা টুর্নামেন্ট, যদিও সাফ আসলে সেপ্টেম্বরে হবে কিনা, কারণ ভারত ওই সময় আসিয়ান খেলবে। যদি ভারত আসিয়ান খেলতে যায়, তাহলে ওই উইন্ডোতে হয়তো সাফ অনুষ্ঠিত হবে না। সাফ অলরেডি নভেম্বরে নিয়ে যাওয়া হবে, এরকম একটা কথাবার্তাও কিন্তু চলছে। নিঃসন্দেহেই এক্ষেত্রে ফুটবলাররা একটা ক্ষতিগ্রস্ত হবে, এবং এছাড়াও কিন্তু অন্তর্বর্তীকালীন কোচেরও একটা ব্যাপার থাকে। যদি আমরা বিভিন্ন দেশে দেখি যে হেড কোচ যদি নিয়োগ দেওয়া না হয়, দেরি হয়ে যায়, ওই সময়টাতে অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগ দেওয়া হয়। বাফুফে এখন পর্যন্ত সেদিকেও হাঁটেনি। বোঝাই যাচ্ছে যে নিশ্চয়ই সান মেরিনোর বিপক্ষে ম্যাচের আগেই কোচ পাবে বাংলাদেশ, তবে সেটা দেরি হয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে কিন্তু এমন ঘটনা ঘটেছে, হ্যাভিয়ার কাবরেরার অ্যাবসেন্স, জেমিডের সময় সম্ভবত, জেমিডে এবং কাবরেরার মাঝখানে তখন দুটো টুর্নামেন্ট ছিল, দুটো ম্যাচ ছিল। সেখানে কিন্তু অস্কার ব্রুজন, বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজন এবং আবাহনী কোচ মারিও লেমস, তাদের দুজনকে কিন্তু অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দুটো টুর্নামেন্টে পাঠানো হয়েছিল। এটা কিন্তু একটা ইতিহাস আছে অলরেডি। মুশফিক, এই যে কোচ নিয়োগের প্রক্রিয়াটা দেরি হচ্ছে, এবং এর মধ্যে অন্তর্বর্তীকালীন কোনো কোচ নিয়োগ দেওয়া হলো না, এই যে কোচ নিয়োগেই সবার মনোযোগ বাফুফের, কেন আসলে ম্যাচের দিকে এই মনোযোগগুলো নাই? সামনে হচ্ছে সান মারিনোর সাথে ম্যাচ, এবং প্রথম কোনো ইউরোপীয় কান্ট্রির সাথে ম্যাচ, এটা আসলে বড় একটা বিষয় বাংলাদেশের জন্য। কি মনে হচ্ছে আপনার? আপনি যখন বলছেন যে সান মারিনোর সাথে ম্যাচ, এবং সেটা নিঃসন্দেহে ইউরোপের কোনো দেশের সাথে বাংলাদেশের প্রথম ম্যাচ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, হারা যেতে পরের কথা। কিন্তু আপনি এখন দলটা যে গড়বেন, দলটার কার্যক্রমে যাবেন, তার আগে এখন লিগ চলছে। লিগটা শেষ না হওয়া পর্যন্ত আসলে আপনি ফুটবলার পাবেন না, কোচ এনেও কোনো লাভ নেই। বাট বাফুফে যেটা চেষ্টা করছে সেটা হচ্ছে যে লিগটা শেষ হওয়ার সাথে সাথেই যেন কোচকে পাওয়া যায় এবং দলটা গঠন করা যায়। কোচ এসে যদি আসলে লিগের ম্যাচ নাই দেখতে পারে, তাহলে আসলে তিনি কিভাবে প্লেয়ারটা সিলেকশন করবেন? সেক্ষেত্রে যেটা হচ্ছে এখন কার্যক্রমটা যেটা চালাচ্ছেন, সহকারী কোচ হাসান আল মামুন এই দায়িত্বটা পালন করছেন, এবং তিনি জাতীয় দলের সাথে দীর্ঘদিন ধরে আছেন, কাবরেরার সাথে দীর্ঘদিন ছিলেন, তাকে অনেকটা দায়িত্ব দেওয়া হয়েছে। সেই সাথে গোলকিপার কোচ নুরুজ্জামান নয়নকে অলরেডি নিয়োগ দেওয়া হয়েছে এই সান মেরিনোর জন্য আপাতত, এবং পরবর্তীতে কী হবে সেটা পরের কথা। সান মেরিনোর জন্য প্রস্তুতি নেওয়ার জন্য কিন্তু গোলকিপার কোচ নুরুজ্জামান নয়ন এবং হাসান আল মামুন দুজন মিলে এরই মধ্যে তালিকা তৈরি করে ফেলেছেন ফুটবলারদের। সম্ভবত 32 জনের একটা তালিকা তৈরি হয়ে গেছে, সেখান থেকে যাচাই বাছাই হচ্ছে, এবং তাদের এই ইতিমধ্যে কিন্তু আপনি জানেন যে সান মেরিনোর জন্য ভিসা করার জন্য সেই প্রক্রিয়াটাও শুরু হয়ে গেছে।
আচ্ছা মুশফিক ভাই, সভাপতি তাবিদ আবাল তিনি তো বলেছেন যে হেড কোচ নিয়োগ দেওয়া হবে এবং তার অনুযায়ী বাকি কোচিং স্টাফ, গোলরক্ষক, কোচ সেগুলো নিয়োগ দেওয়া হবে, কিন্তু হেড কোচের এখন পর্যন্ত খবর নেই। এদিকে হাসান আল মামুন তিনি এখনো দল গড়ছেন, এদিকে গোলকিপার কোচ নিয়োগ হয়ে গেল। প্রক্রিয়াটা তো চলমান রাখতে হবে সবুজ, কারণ প্রক্রিয়া যদি চলমান না থাকে, আপনি যদি অপেক্ষা করেন যে হেড কোচ আসবেন, হেড কোচের নিয়োগ আগামীকাল দিয়ে দিলেন, আমি ধরে নিলাম যে আগামীকাল বাফুফে ঘোষণা দিল যে কোলম্যানকে নেওয়া হলো বা XYZ যাকে নেওয়া হোক, মুশফিককে নেওয়া হলো হেড কোচ। মুশফিক তার দেশ থেকে আসবে ঢাকা পর্যন্ত, এরও তো একটা প্রক্রিয়া আছে, ভিসা আছে, এয়ার টিকিট আছে, জার্নি আছে, সবকিছু মিলে তো আমি আবার পিছিয়ে এটার জন্য বাফুফে পিছিয়ে আসলে যাতে না সময়টা যাই। বেশি নিয়ে ফেলছে না? বাফুফে কি মনে হচ্ছে সময়টা? না, আমার কাছে মনে হয় না। আপনি যখন বড় একটা মিশনে যাচ্ছেন, 2 বছরের একটা এগ্রিমেন্ট হবে, 2 বছর আপনার ফুটবল কোথায় যাবে সেটা কিন্তু নির্ভর করবে এই কোচের নিয়োগের উপরে, এই কোচের দায়িত্বের উপরে। তখন আপনাকে অবশ্যই যাচাই বাছাই করে এই বিষয়টা নিতে মানে হবে। আসলে এতদিন আসলে কি যাচাই বাছাই করা হয়েছে? আপনি যদি দেখেন ডেডলাইন ছিল 30 তারিখে, তারও প্রায় সপ্তাহখানেক আগে থেকেই কিন্তু কোচের শর্টলিস্ট করে ফেলেছে, এবং ডেডলাইনে এসে ক্রিস কোলম্যান তিনি যখন আসলে আবেদন করলেন সবকিছু কিন্তু হিসাবটা একটু ওলট পালট হয়ে গেল, এবং এখন পর্যন্ত তিনি আসলে এগিয়ে। এরপরে আজকে 14 তারিখ, অর্থাৎ এই মাসেরও 14 দিন গেছে, ওইদিকেও প্রায় সপ্তাহখানেক গেছে। সবকিছু মিলে আপনার কাছে কি সময়টা বেশি মনে হচ্ছে? দিন শেষে গল্পটা কিন্তু সেই আর্থিক। আমার ধারণা, আমি এই ফুটবলের এই কোচ নিয়োগের যে প্রক্রিয়ার সাথে যতদিন ধরে আমরা খোঁজখবর রাখছি, নিউজ করছি, সেই প্রক্রিয়াতে যেটা আমার মনে হচ্ছে কোচের সিলেকশনটা আরো অনেক আগে হয়ে গেছে। কিন্তু এখানে ক্রিস কোলম্যান তার পুরো কোচিং স্টাফদেরকে নিয়ে আসতে চেয়েছে, এটা কি একটা বড় বাধা আপনার মনে হচ্ছে? না, এটা তেমন কোনো বাধা নয়, তবে এটা যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় শুরুতেই সেটা সম্ভব হবে না। প্রথম একটা আচ্ছা, মিশনে হয়তো তাকে মুশফিক ভাই, পাবেন এর না, আগেও full তো আমরা teamটা। এর আগেও যারা আছেন বাংলাদেশে তাদের নিয়েই, অর্থাৎ হাসান আল মামুন, নুরুজ্জামান নয়ন, ওনাদের নিয়েই হয়তো প্রথম ম্যাচটা তাকে সবুজ এর বোধহয় আরো এর জানতে আগেও চাচ্ছে। আমরা আসলে ক্রীড়া প্রতিমন্ত্রীর মুখ থেকে আমরা একাধিকবার শুনেছি যে সেরকম যদি কোনো সাহায্যের দরকার হয় এটা মন্ত্রণালয় নিশ্চয়ই সাহায্য করবে, এবং তাবিদ আওয়াল তিনিও কিন্তু বলেছেন যে আমরা দরকার হলে স্পন্সর খুঁজবো, আমরা মন্ত্রণালয়ে বসবো। তো এই বিষয়টা তো দীর্ঘদিন থেকেই চলে আসছে, হঠাৎ করে 1-2 দিন আগে এই বিষয়টা নিয়ে বেশি কেন শোনা যাচ্ছে? ক্রিস কোলম্যান তো তিনি নিশ্চয়ই যখন তার কাছে অর্থ জানতে চাওয়া হয়েছিল, তার বেতনটা, তিনি তো নিশ্চয়ই অনেক আগেই জানিয়ে দিয়েছিলেন। বেতনের কথা যদি মন্ত্রী মহোদয় জানিয়ে থাকেন, কিন্তু ওই যে আমি একটা বলছিলাম যে নাকি বাফুফে আসলে সিদ্ধান্তহীনতায় ছিল যে ক্রিস কোলম্যানকে নেবে কি নেবে না, এরকম একটা- সেটাও হতে পারে, কারণ এর আগে আমরা কারণ হতে পারে। দেখেছি যে বিশেষ কমিটির যারা ছিল তারা সব সময় এর আগে যখন শর্ট লিস্ট তারা করছিল, তারা এই কথাটাই কিন্তু বারবার বলে এসেছে যে এশিয়ান যোগ্যতা, এছাড়াও বয়সের একটা যে দিকগুলো দিয়েছিল, যে দিকগুলো নিয়ে আসলে কিন্তু সেটাও তো অনেক হতে পারে। তার সমালোচনা কারণ হয়েছিল। আমি বলি, কারণটা হচ্ছে এই যিনি নতুন কোচ আসবেন তার সাথে চুক্তি হবে 2 বছরের। এখন এই আগামী 2 বছরে কিন্তু বাংলাদেশের সামনে বড় কোনো টুর্নামেন্ট নেই, অ্যাজ লাইক এশিয়ান কাপের বাছাই নেই, বিশ্বকাপের বাছাই নেই, একমাত্র সাফ ছাড়া আর বড় কোনো মিশন নেই। সেই সাফটাও কিন্তু অনেকটা অনিশ্চিত। সেই জায়গায় আমি যখন অনেক টাকা খরচ করে একজন কোচ নিব, অলমোস্ট 1 কোটি টাকা প্রতি মাসে বেতন দিতে হবে আমাকে, এবং তার বিপরীতে আমি কোনো ভালো টুর্নামেন্ট পাবো না, কোনো টুর্নামেন্টে ফাইট করে একটা ট্রফির জন্য লড়তে পারবো না, শুধুমাত্র আমাকে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে হবে, আমার র্যাঙ্কিং ঠিক রাখতে হবে, বা আমার জাতীয় দল হিসেবে একটা পার্টিসিপেশন থাকবে। সেই জায়গায় আমি এটা করবো কিনা, এত হাই প্রোফাইল কোচকে এত টাকায় নেবো কিনা, সেটা নিশ্চয়ই বাফুফেকে ভাবতে হয়েছে। কিন্তু এটাও তো একটা প্রক্রিয়া না? আপনি 20 থেকেই তো সবকিছু শুরু হয়। 20তেই যদি আমি গাছের যত্ন না করি তাহলে সেই গাছটা বড় কিভাবে হবে? সেই জায়গায় যদি বলি যে যখন এমন একটা ভাবনার পরিস্থিতি তৈরি হয়েছে, ঠিক সেই জায়গায় কিন্তু বিপরীত ভাবনাটাও বাফুফের আছে। বিপরীত ভাবনাটা কি? হামজার মতো ফুটবলার আছে এই দলে, সমিতের মতো ফুটবলার আছে, জায়ান আহমেদ আছেন, জামালরা আছে, তো তাদের লেভেলটাকে তো বিচার করতে হবে। ওই যে শুরুতে একটা কথা বলছিলাম যে মধুর একটা সংকটে পড়েছে বাফুফে, বিশেষ করে বাফুফের সভাপতি তাবিদ আওয়াল। এই সংকট থেকে ওঠার জন্য একটু সময় তো তাকে দিতে হবে আপনার। উনি না বুঝে তো আর একটা সিদ্ধান্ত নিতে পারবেন না, বা যদি নিয়েই ফেলেন তখন হয়তো আমরাই বলবো যে এটা নিলেন, এটা তো ঠিক হলো না, বা ওটা হলে ভালো হতো, এরকম কথা আসবে। সেই জন্যই আমার কাছে মনে হয় যে জিনিসটা একটু সময় লাগছে, বাট আমি খুব আশাবাদী যে এবার যে নিয়োগটা হবে, যিনি আসবেন, বাংলাদেশের ফুটবল নিশ্চয়ই এগিয়ে নেবেন। সবুজ, আপনার কাছে যদি জানতে চাই, মুশফিক তিনি খুবই আশাবাদী আসলে এবারে যে কোচ আসবে তাকে নিয়ে। আগামীকাল আমরা আশা করছি আমাদের সেই অপেক্ষার প্রহরটা কাটবে, যে আমরা জানতে পারবো কে হবে বাংলাদেশের কোচ। নিঃসন্দেহেই বিশেষ করে ফুটবল ফ্যানরা তারা কিন্তু অধীর আগ্রহী অপেক্ষা করছেন যে আসলে কে হামজা সমিতির নয়া কোচ হবেন, এবং আগামী 2 বছরের মধ্যে আসলে একটা কোচ কিন্তু তার ট্যাকটিক্স বা দর্শন দিয়ে একটা দলের কিন্তু অভূতপূর্ণ একটা সাফল্য বা একটা পরিবর্তন নিয়ে আসতে পারেন। বাংলাদেশের ফুটবল ফ্যানরা কিন্তু এই বিষয়টাই চাচ্ছে। তবে কালকে
15 তারিখে চুক্তি হবে এরকম ঘোষণা তো দীর্ঘদিন থেকেই মানে চলে আসছে, কিন্তু এখন পর্যন্ত যেহেতু চূড়ান্ত হয় নাই, আমি কিছুটা সন্দেহান। মুশফিক যদিও বলেছে যে আগামীকালই চুক্তি হবে, কিন্তু আমি আসলে কিছুটা সন্দেহান এখানে থেকেই যাচ্ছি, কারণ একদিন আগেও আসলে আমরা সেভাবে জানি না বা চূড়ান্ত কিছু বলেনি বাফুফে। তবে যদি বাফুফে ভেতরে ভেতরে কাউকে ঠিকঠাক করে থাকে এবং মন্ত্রণালয়ের সাথে যদি গোপনে তাদের কথা হয়ে থাকে, তাহলে যদি কালকে আসে সেটা নিঃসন্দেহেই ভালো হবে। তবে আসলে এখানে কোচ নিয়ে আসার পরে আসলে কি হবে, শুধু একজন ভালো কোচ নিয়ে আসার পর আপনি যদি বাংলাদেশের ডোমেস্টিক লিগগুলোর কথা চিন্তা করেন, বাংলাদেশের ডোমেস্টিক লিগগুলোতে এখনও এমন মাঠে খেলা হয় কর্নারের জায়গায় পানি জমে থাকে যেখানে কর্নার কিক নেওয়া যায় না। তো ক্রিস কোলম্যান খেলেছেন গ্যারেথ বেলদেরকে নিয়ে, তো তিনি যখন এসে এমন একটা ডোমেস্টিক, গ্যারেথ বেল কোথায় খেলেছেন? রিয়াল মাদ্রিদে। গ্যারেথ বেল, ক্রিস কোলম্যান প্লেয়ার বাছাই করেছেন রিয়াল মাদ্রিদ দল থেকে। তো সেখানে ক্রিস কোলম্যান বাংলাদেশে এসে তিনি যদি দেখেন যে আসলে এমন একটা লিগে খেলা হচ্ছে যেখানে কর্নার নিতে গেলে পানি থেকে কর্নার নিতে হচ্ছে, সেখান থেকেও আসলে ফলাফল তিনি আসলে কতটা সব বের করে মিলিয়ে নিয়ে আসতে আমাদের পারবেন। শুধু ভালো কোচ আনলেই আনলেই হবে হবে না, না, আমাদের ভালো আসলে কোচের- সার্বিক সবকিছুতেই উন্নতির প্রয়োজন সেই আছে। কথাটা সেদিন বলছিলাম, সবুজের সাথে আলাপ হচ্ছিল যে আপনি ভালো হেডমাস্টার নিয়ে আসলেন, আর আপনার ছাত্র যদি অনেক দুর্বল হয় এবং আপনার না, না, ক্লাসরুমে যদি আমি বসার জায়গা না ছাত্র- থাকে, ছা- ক্লাসরুমে যদি বসার ছাত্র জায়গায় না দুর্বলের থাকে, বিষয়টাই পরে আসছি। ব্ল্যাকবোর্ডে লেখার জন্য যদি আপনার চক পেন্সিল না থাকে, তাহলে এইটাই- আপনি আসলে এইটাই ভালো হেডমাস্টার সবকিছুর- দিয়ে খুব ভালো লাভবান হতে পারবেন না। আমরা আসলে এই চক পেন্সিলের যোগানটা কেন পাচ্ছি না? চক পেন্সিলের যোগানটা দেওয়ার জন্য যে অবকাঠামোটা শুরু থেকে হয়ে আসার কথা ছিল, সেটা আসলে হয়ে ওঠেনি। কারণ প্রফেশনালিজম বলতে যে জিনিসটা বোঝায়, ফুটবলের ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষিতে 72 সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রতিষ্ঠা পেয়েছে। তারপর থেকে আসলে যেই গতিতে বা যে ধারায় এগোনো উচিত ছিল, সেই গতিটা পায়নি ফুটবল ফেডারেশন। এটার পেছনে রাজনৈতিক অস্থিরতা, রাজনৈতিক পরিচয়ের ব্যাপার থাকে, যে বিষয়গুলো ছিল, সেই সাথে ফান্ড একটা বড় ব্যাপার ছিল। আমার কাছে মনে হয় এই ফান্ডিংয়ের জন্য এবং উপযুক্ত সময় অনুযায়ী যে ধরনের ইনিশিয়েটিভগুলো নেওয়ার কথা ছিল, বিশেষ করে দীর্ঘমেয়াদী যেগুলো পরিকল্পনা নেওয়ার কথা ছিল, সেগুলো কখনোই নেওয়া হয়নি। আর যদিও বা দুটো একটা এই ধরনের ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল কখনো, সেটা কিন্তু বাস্তবায়ন হয়নি। বাস্তবায়ন না হওয়ার পেছনেও একটা বড় কারণ ছিল অর্থ। ফাইন্যান্সটা সেইভাবে সাপোর্ট পায়নি কখনো বাফুফে। গভর্নমেন্ট থেকে যতটুকু দেওয়া হয়েছে সেটাও আসলে সাফিসিয়েন্ট ছিল না কখনোই। কারণ আপনি জানেন, একটা ফুটবল মানে কিন্তু হিউজ টাকার খেলা। কারণ হচ্ছে, আপনি যখন বাংলাদেশ দল বিদেশে খেলতে যান, একটা ম্যাচ খেলার জন্য, অনলি ওয়ান ম্যাচ, আপনাকে 1 থেকে 1.5 কোটি টাকা খরচ করতে হয়। তো বাংলাদেশ বা যে কোনো জাতীয় দল কয়টা ম্যাচ খেলে বছরে? অন্তত 12, 15, 20টা ম্যাচ খেলে। সেখানে আপনি কয়টা খেলতে পারেন আন্তর্জাতিক অঙ্গনে? সেই জায়গায় তো টাকাটা একটা বড় ফ্যাক্ট। তো দেখা যায় যে খুব গুরুত্বপূর্ণ ম্যাচ না হলে বাংলাদেশ খেলতেই যায়নি, এমন ঘটনাও ঘটেছে। সবশেষ আপনি দেখেছেন, অলিম্পিক বাছাইয়ে মিয়ানমারে বাংলাদেশ দল পাঠাতে পারেন, নারী ফুটবল দল। কেন হয়েছে? তখন টাকা ছিল না। তো এই টাকার যোগানটা যতক্ষণ না একটা ফ্লো তৈরি হবে, একটা স্রোতের মতো টাকা আসা শুরু হবে, ততক্ষণ আসলে এটা খুব ভালো জায়গায় পৌঁছাতে সময় লাগবে। এবং সেটার জন্য শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না, ফুটবল ফেডারেশনকে কাজ করতে হবে যাতে তারা নিজেরা নিজেদের পৃষ্ঠপোষক তৈরি করতে পারে। যেটা বলছিলেন যে সবুজ, আপনার কাছে একটু জানতে চাই, মুশফিক যেভাবে বলছিলেন, আসলে কখনোই বাফুফে এনাফ বা সাফিসিয়েন্ট ফাইন্যান্সটা পায়নি সরকার থেকে বা নিজেদের কোনো কমতির কারণে। এখানে আমি যদি বলি যে আসলে ডোমেস্টিক লিগটা উন্নত করার পেছনে কিন্তু এখন পর্যন্ত ডোমেস্টিক লিগ চলছে, কোনো স্পন্সর নেই। তো স্পন্সর ছাড়া যদি একটা লিগ চলে, নিশ্চয়ই এটাই আমি জানতে চাচ্ছি আপনার কাছে যে আপনার কি মনে হয় এটা আসলে কেন নেই? আমরা আজকেই দেখলাম যে নাহিদ রানা তিনি আইসিসির মাস সেরা ক্রিকেটার হয়েছেন। আমরা আসলে ফুটবল থেকে এরকম কাউকে কেন পাচ্ছি না? ওই যে শুরুতেই বললাম যে ডোমেস্টিক লিগ যদি ভালো না থাকে, তাহলে তো আপনি ফুটবলার বের করে নিয়ে আসতে পারবেন না। কিছুদিন আগে হামজা চৌধুরী, দুঃখিত, সমিত সোম ইংল্যান্ডে একটা পডকাস্টে আসলে কথা বলেছেন, হামজা চৌধুরী হয়তো 4 থেকে 5 বছর বা 6-7 বছর খেলবেন, এরপরে আসলে বাংলাদেশের ফুটবলে কারা আসবে, কে বের হয়ে আসবে? নিশ্চয়ই অরিজিন ফুটবলার আরও আসবে, আমরা ফারহান আলী ওয়াহিদকে আশা করছি যে তিনিও আসবেন। কিন্তু শুধু অরিজিন ফুটবলারদের দিয়ে তাকিয়ে তো আপনি একটা দেশের ফুটবলকে উন্নত করতে পারবেন না। এদেশের মানুষ রাত 1টা 2টা পর্যন্ত জেগে থাকে, তারা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ দেখে, তারা প্রিমিয়ার লিগের ম্যাচ দেখে, তারা লা লিগার ম্যাচ দেখে। এর পরের দিন আপনি বিকেল 5টায় যদি তাদেরকে এমন একটা মাঠে খেলা দেখান যেখানে দৌড়ালে কাদা হয়ে যাচ্ছে, যেখানে কর্নার নিতে গেলে পানি জমতেছে, তো সেখান থেকে তো আসলে মানুষ তো ডোমেস্টিক ফুটবলের দিকে দেখবে না। আপনি সেখানে করেন না, আপনি ভালোভাবে সেই লিগগুলো চালান, আপনি খেলার মান উন্নত করেন, আপনি মাঠের মান উন্নত করেন, অবশ্যই দর্শকরা সেদিকে যাবে, এবং দর্শক যদি যায় তাহলে অবশ্যই বাফুফে স্পন্সর পাবে। আপনি জাতীয় দলের খেলা দেখেন, এখন কিন্তু অনেক বেশি পরিমাণে দর্শক হয়। এই দর্শক হওয়ার কারণে বাফুফে কিন্তু এখন অনেক বেশি পরিমাণে স্পন্সর পাচ্ছে। এখানে সবুজ একটু যোগ করতে চাই আপনার সাথে। এখানে একটা জ্বলন্ত উদাহরণ রয়েছে। উদাহরণটা হচ্ছে আমাদের নারী ফুটবল দল। দেখেন,
নারী ফুটবলাররা যখন আমি যখন সাংবাদিকতা আমার শুরুর দিকটায় নারীরা যখন ট্রেনিং করতে যেত ওই ফিজিক্যাল এডুকেশন কলেজের মাঠে বা এই জাতীয় স্টেডিয়ামের এই দিকটায়, তখন আমার সহকর্মীরা বলতো, দূর মিয়া, তুমি শুধু এই নারী ফুটবল নিয়ে থাকো, এদের দিয়ে কিছু হবে না, সেটাই করো, তুমি ক্রিকেটে যাও না কেন? তো আমি বলতাম না, একদিন ভালো করবে। তো সেই ফাইনালি দেখেন 2বার সাব চ্যাম্পিয়ন হয়েছে। সাব চ্যাম্পিয়ন হওয়ার আগে তাদের কি অবস্থা, তাদের কোনো পৃষ্ঠপোষক ছিল না। এখন কিন্তু তাদের পৃষ্ঠপোষক অনেক কয়টা, জি ঢাকা ব্যাংক সহ অনেকগুলো পৃষ্ঠপোষক হয়ে গেছে। সো একটু ভালো যদি করতে পারে দল, তখন আপনি পৃষ্ঠপোষক পাবেন। এক্সাম্পল হচ্ছে হামজা আসার আগে পৃষ্ঠপোষক ছিল না। দৌড়ের মতো যে প্রতিষ্ঠান আমাদের এখন জার্সি দিচ্ছে, ট্র্যাকস্যুট দিচ্ছে, এটা ছিল না। হামজা আসার পর কিন্তু একটা প্রতিষ্ঠান যুক্ত হয়েছে। তা এখন যদি ভালো একজন কোচ আসেন, নিশ্চয়ই আর একটা প্রতিষ্ঠান যুক্ত হবে। এইভাবেই কিন্তু এগিয়ে নিতে হবে। তাছাড়া আপনি যদি ভালো করবো, যে আমি ভালো করার জন্য তো আসলে আমাকে একটু শুরুটা করতে হবে। শুরুটা অবশ্যই করতে হবে। আমরা আশা করি সেই শুরুটা আগামীকাল একজন ভালো কোচ আসবে, যাকে ফ্যানরা চাচ্ছে, প্লেয়াররা চাচ্ছে, এরকম একজন কোচ আসবেন। আপনাদের দুজনকে আসলে অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্পতার কারণে আমরা আলোচনাটা আজকে আরো একটু লম্বা করতে পারলাম না। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং।